শুরু করছি বাংলা বলছে। সাম্প্রতিককালে বারংবার ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে বিদ্বেষের শিকার হতে হয়েছে একাধিক ব্যক্তিকে। কখনো রহস্য মৃত্যুর মতো ঘটনা, কখনো খুন হওয়ার ঘটনা, কখনো সোনালী খাতুনের মতো পুশব্যাক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের একাধিক রাজ্যে ঘটনাচক্রে বেশিরভাগ বলছি কারণ তার বাইরেও একাধিক রাজ্য রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাচক্রে বিজেপি শাসিত রাজ্য যেখানে এই বাংলা ভাষায় কথা বলার কারণে বিদ্বেষের মুখে পড়তে হয়েছে বাঙালিকে। সেই তালিকায় নবতম সংযোজন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো। পুনেতে কাজ করতেন তিনি, কারখানার অদূরেই তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। তার পরিবার অভিযোগ করছে যে বাংলা ভাষায় কথা বলার কারণেই তাকে বিদ্বেষের শিকার হতে হয়েছে। গতকাল রাত থেকে এটা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পুরুলিয়া যাচ্ছেন। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, তাদের প্রাণ সংশয় হচ্ছে, এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, যদিও বিজেপি এই অভিযোগ মানতে নারাজ। এর পাশাপাশি আমরা দেখলাম যে হুমায়ুনের বাবরি যাত্রা আজকে শুরু হলো। এই সব নিয়ে আমরা আলোচনা করব বাংলা বলছে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৌশিক বিশ্বাস, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, বিজেপির পক্ষ থেকে সুপ্রিয় ঘোষ এবং সিপিআইএমের পক্ষ থেকে চয়ন ভট্টাচার্য। আমি আলোচনায় আসার আগে একটু চোখ রাখবো প্রতিবেদনে। বাংলায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে, তারা আমাদের নিজেদের ঘরের লোক, আমরা তাদের ভালোবেসে আপন করে নিই, আর আপনারা বাংলা ভাষায় কথা বললেই বলছেন বাংলাদেশি। বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, বাংলার ভোটে এটাই সবচেয়ে বড় হাতিয়ার বিজেপির। একই সঙ্গে হাতিয়ার এসআইআর। নির্বাচন কমিশনের যে পদক্ষেপে বিজেপি মনে করছে ভোটার তালিকা থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানো সম্ভব হবে। क्या बंगाल की मुख्यमंत्री जवाब दे सकती है कि असम में घुसपैठ क्यों बंद हो गई, त्रिपुरा में घुसपैठ क्यों बंद हो गई, गुजरात और राजस्थान की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती, पंजाब की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती, कश्मीर की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, सिर्फ बंगाल में क्यों होती है? क्योंकि आपकी निगहबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर आप आपकी वोट बैंक को पुख्ता करेंगे। কিন্তু বাংলায় কথা বললেই কি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া যায়? বাংলা ভাষীদের নিয়ে হঠাৎ দেশ জুড়ে কেন এত বিতর্ক? রাজ্যে শাসক তৃণমূলের অভিযোগ বিজেপি লাগাতার অপপ্রচারের কারণেই ভিন রাজ্যে বারবার আক্রান্ত হচ্ছেন বাংলার নাগরিক, যার শেষতম নজির পুরুলিয়ার সুখেন মাহাতো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, এসে এখানে বললেন 21টা রাজ্যে রাজত্ব করছেন, তাও তুষ্টি হয়নি, সন্তুষ্ট নন উনি। উনি বাংলার দিকে তাকিয়ে আছেন। তা বাংলার দিকে তাকিয়ে আছেন মানে হচ্ছে যে মারো, যদি বাঁচতে হয় তাহলে বিজেপি করতে হবে, না হলে মরতে হবে। পুরুলিয়ার বড়াবাজার এলাকার বাসিন্দা সুখেন মাহাতো, বাড়ি তুমড়াশোলের বান্দডি গ্রামে। কাজের খোঁজে মহারাষ্ট্রে পুনেতে যান। 10ই ফেব্রুয়ারি উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত দেহ। সুখেনের মৃত্যুর ঘটনায় সমাজ মাধ্যমে লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট, আমি মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত। এটি একটি ঘৃণ্য অপরাধ। শুক্রবার পুরুলিয়ায় নিহত পরিযায়ী শ্রমিকের বাড়ি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধু সুখেন না, ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নতুন নয়। আবু বকর মণ্ডল, উত্তর 24 পরগনা। 2025 সালের জুলাই মাসে মহারাষ্ট্রের ভাসি এলাকায় খুনের অভিযোগ। দীপু দাস, জলপাইগুড়ি। 2025 সালের অগস্ট মাসে মহারাষ্ট্রে পুনেতে খুনের অভিযোগ। জুয়েল রানা, মুর্শিদাবাদ। 2025 সালের ডিসেম্বর মাসে উড়িষ্যার সম্বলপুরে পিটিয়ে খুনের অভিযোগ। মঞ্জুর আলম লস্কর, দক্ষিণ 24 পরগনা। 2026 সালের জানুয়ারির অন্ধ্রপ্রদেশে বাংলাদেশি সন্দেহে খুনের অভিযোগ। আলাউদ্দিন শেখ, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। 2026 সালের জানুয়ারিতে ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে খুনের অভিযোগ, পরে পুলিশ বলে আত্মহত্যা। এ নিয়ে লাগাতার হিংসায় অশান্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এখনো পর্যন্ত যতজন পরিযায়ী শ্রমিকের বাংলার বাইরে মৃত্যু হয়েছে, প্রত্যেকটা নিয়ে বাংলা ভাষার নাম করে রাজনীতি মমতা ব্যানার্জি করেছেন, আর প্রতি ক্ষেত্রে দেখা গেছে তাদের মৃত্যুর কারণ অন্য। বীরভূমের বাসিন্দা সোনালী খাতুন,
প্রথমে দিল্লি পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে, বাংলাদেশে পুশব্যাক করা হয়। সোনালী তখন অন্তঃসত্ত্বা, মামলা করায় সুপ্রিম কোর্টে। আদালতের নির্দেশে শেষ পর্যন্ত সোনালীকে দেশে ফিরিয়ে আনে ভারত সরকার। বাঁচতে চাই বিজেপি তাই না, মারতে তাই বাঙালির মুন্ডু চাই, এইটা হচ্ছে বিজেপির রাজনীতির এখন মূল ন্যারেটিভ। নির্বাচন কমিশনের তথ্য বলছে, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা ও পুরুলিয়া থেকে সবচেয়ে বেশি শ্রমিক ভিন রাজ্যে যান কাজের খোঁজে, মূলত দক্ষিণ ভারতে, যেখানে দৈনিক মজুরি 500 থেকে 900 টাকা। বিজেপি প্রশ্ন, এত শ্রমিককে বাইরে যেতে হয় কেন? কলকাতা টিভি। আমি সুপ্রিয়র কাছে শুরুতে আসি। সুপ্রিয়, কেন বারবার এই ঘটনা ঘটছে? আমরা দেখলাম যে এবার সুখেন মাহাতোর এই ভয়ঙ্কর মর্মান্তিক মৃত্যু, এবং যেখানে তার গায়ে যেভাবে ক্ষতবিক্ষত অবস্থায় দেখা যাচ্ছে, অভিযোগ উঠছে যে বাংলা ভাষায় কথা বলার জন্যই তিনি বিদ্বেষের শিকার হয়েছেন। এবং আবারও একটা বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র, তার পুনেতে এই ঘটনা ঘটেছে, এবং এটা তো একমাত্র ঘটনা নয়। প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা যে বাঙালি মানে বাংলা ভাষা বলতে গিয়ে তাকে মেরে ফেলা হয়েছে, এই প্রথম যে বিষয়টা এসছে সকলের সামনে, সেটা গতকাল রাত থেকে তৃণমূলের যে সভাপতি ওই অঞ্চলের মানে ওই জেলার, তার মুখ থেকে প্রথম বাণী আমরা শুনি। তার পরবর্তীকাল থেকে তার মা বাবা এবং তার আত্মীয় স্বজনরা এটা বলেছেন। এফআইআর নাম্বার 113-2026, কোরেগাঁও ভীমা অঞ্চলের এই ঘটনা। আমি এফআইআর নাম্বারটাও উল্লেখ করলাম। পুলিশ যে ইন্টারোগেশন এখনও পর্যন্ত করেছে, আমি জানি না পোস্টমর্টম পিএম রিপোর্ট এখনও এসছে কিনা, আসলে সবার কাছে সামনে আসবে। তথ্যটা আগে বলে দিই, ইনটক্সিকেটেড অবস্থায় ওই ছেলেটি আমাদের সুখেন ধীরেন মাহাতো দুজন ব্যক্তির সাথে কথোপকথনে জড়িয়েছিলেন, তার সিসিটিভি ফুটেজও পুলিশ কালেক্ট করেছে। সেটাও সম্ভবত আমি আশা করব মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে তারা সামনে আনবেন। যেহেতু না হলে তো এটা এভাবেও ইন্টারপ্রিটেড হতে পারে যে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ওখানের বিজেপি সরকার তারা এটাকে ম্যানিপুলেট করছে। সিসিটিভি কিভাবে ম্যানিপুলেট হয় আমি জানি না, যদি হয়ে থাকে এরকম কোনো কায়দা পশ্চিমবঙ্গের কারো জানা থাকতে পারে, এখানে সব কায়দাই না। তোমার কাছে তো খবরটা এসেছে, এখনো তো সেই সিসিটিভি, আমি তো এফআইআর নম্বর বলে দিলাম, তুমি দেখে নাও। কি পাবলিশড হয়েছে? আরে বাবা, সিসিটিভি এখন কেন পাবলিশড হবে? কেন পুলিশ এখন বলবে মমতা তুমি কি করে জানলে? কি জানবো? তুমি কি করে? আমি তো এফআইআর নম্বর সমেত বলছি, তুমি সার্চ করো। তুমি কি করে জানলে? কেন জানবো না? অদ্ভুত কথা, আমি একজন আইনজীবী, আমি জানতে পারি না এফআইআর নম্বরটা কি? এতে অস্বাভাবিক কথা না। এই যে আমি বলছি মমতা, দিদি প্লিজ দেখো, আমি তোমায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বা তার দল তদন্তের আগে কি করে জানতে পারলেন যে বাংলা কথা বলার জন্যই তাকে মেরে ফেলা হয়েছে? ঠিক যেভাবে উনি জানতে পেরেছেন সেভাবেই আমি জানতে পেরেছি, ওখান থেকে সবকিছু কালেকশন করা হচ্ছে। বুঝতে পেরেছো? এইবার দ্বিতীয় প্রশ্ন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বা তৃণমূলের কথা কেন আমরা বিশ্বাস করব? কেন করব? যে পশ্চিমবাংলার দলটা ক্ষমতায় আছে তারা বলেন AITC, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার আবার সাধারণ সম্পাদক আছে অল ইন্ডিয়া। দলটাই তো অ্যাফিলিয়েটেড নয় এখন অল ইন্ডিয়া, তার মানে তারা মিথ্যাচার করে। 2 নম্বর কথা, মহাকাব্য মানে রামায়ণ না মহাভারতের রচয়িতা নাকি কাজী নজরুল ইসলাম বলেছিলেন। ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ না, এক পয়েন্ট এটা কার মুখের বাণী বিশ্বাস করবো আমরা? তাহলে উনি কি করে তদন্তের আগে জানলেন? বলে দিলেন যে পরিযায়ী শ্রমিক যে ভাইটি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন তাকে মার্ডার করা হয়েছে এবং বাংলা কথা মানে বাংলা ভাষা বলার জন্য। আমি একটা লাস্ট বলে শেষ করব। একটা কথা বাস্তব, এটা মানতে হবে, দুঃখজনক ঘটনা। যদি এরকম কিছু ঘটেও থাকে, আমি আশা করব তোমার চ্যানেলের মাধ্যমে, তোমার মাধ্যমে আমি বলছি, সেই তথ্যগুলো সামনে আসুক, দুধ কা দুধ পানি কা পানি হোক। তবে একটা কথা পরিষ্কার, পশ্চিমবাংলা একটা সময় শিল্পের হাব ছিল। আজকে পশ্চিমবাংলা প্রমাণ করলো কোন সময় শিল্পের হাব ছিল। একটা সময় তো ছিল, নানান শিল্প এখানে ছিল। কোন সময়? ছিল, CPIM আমলেও ছিল। আমরা তো ক্ষমতায় আসিনি, সুতরাং আমরা বলছি আনবো, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু আজকে শিল্প বান্ধব পশ্চিমবাংলা পরিযায়ী বান্ধব পশ্চিমবাংলায় রূপান্তরিত হয়েছে। এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দেওয়া প্রয়োজন। আমি একটু কৌশিকদার কাছে আসি। কৌশিকদার, প্রথম যে পয়েন্টটাও তুলেছে সেটা খুব ভাইটাল, যে বাংলা ভাষায় কথা বলার জন্যই সুখেন মাহাতো তিনি খুন হয়েছেন। এটাকে কোথায়, এটাকে এস্টাবলিশ করা যাচ্ছে কিভাবে? আমি জাস্ট এখানে একটু অ্যাড করব যে একদম সাম্প্রতিক ঘটনা, যে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু, রহস্য মৃত্যু ঝাড়খণ্ডে আপনাদের বন্ধু সরকার, যে ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টার চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমে গিয়ে পৌঁছন, সেইখানে কিন্তু পরবর্তীকালে, এবং তাই নিয়ে বেলডাঙ্গায় ওরকম উত্তাল পরিস্থিতি,
ভয়ঙ্কর পরিস্থিতি, ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক অবরোধ, সাংবাদিক নিগ্রহের পর ওই ঝাড়খণ্ড সরকারের তদন্তে প্রকাশ যে ওটা আত্মহত্যার ঘটনা ছিল। দেখুন, প্রথমেই বলবো যে সুখেন মাহাতো যে পরিবারের একমাত্র রোজগারের সন্তান ছিল, তার পরিবারই বলেছে যে বাংলায় কথা বলার জন্য পরিযায়ী হিসেবে তাকে বাংলাদেশি বলে চিহ্নিতকরণের ব্যাপারটা ছিল, এবং এই বক্তব্যটা তার পরিবারের কাছ থেকে এসেছে। আমরা কি দেখতে পাচ্ছি যে যে বাঙালি ভারতবর্ষকে পরাধীনতার জ্বালা থেকে ঘুচিয়েছিল, আজকে সুখেন মাহাতোর মৃত্যুর ঘটনায় আমরা তৃণমূল কংগ্রেস স্তম্ভিত, বাকরুদ্ধ, যে স্রেফ বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে, বিজেপি শাসিত রাজ্যগুলোর রাস্তাগুলো আজ বাঙালির রক্তে লাল। শুধু সুখেন মাহাতো, আচ্ছা উড়িষ্যার জুয়েল গত ডিসেম্বরের ঘটনা, এই রকম ভাবে আজ পর্যন্ত প্রায় গত বছরের মাঝামাঝি সময় থেকে আজ পর্যন্ত প্রায় 2000-এর উপর পরিযায়ী শ্রমিক বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত, নিপীড়িত, নিগৃহীত হয়েছেন। তাদের একমাত্র অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলেন, যেটা আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে বর্তমান ভারতবর্ষে আপনার ভাষা, আপনার সাংস্কৃতিক ঐতিহ্য, আপনার খাদ্যাভ্যাস, এটার উপরে কি নির্ভর হবে যে আপনি দেশপ্রেমিক কি দেশপ্রেমিক নয়? সুখেন মাহাতোর দেহ আনতে তার বড় ভাইকে 70,000 টাকা অ্যাম্বুলেন্সে করে খরচা করতে হয়েছে। এইটুকুন সৌজন্যতা পর্যন্ত মহারাষ্ট্র সরকার দেখায়নি। সেইখান থেকে 70,000 টাকা খরচা করে তার দেহ নিয়ে আসা হয়েছে তার জেলাতে। সেখানে তারপর আমাদের বাঘমুন্ডির বিধায়ক, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তারা সকলে গিয়ে দেখা করেছেন। আগামীকাল আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক যাচ্ছেন, এবং পরিবারের অভিযোগের ভিত্তিতেই আমরা বলছি যে ওটা পরিবারের তরফ থেকেই বলা হয়েছে যে ও এই রকম ধরনের নিগৃহীত, নিপীড়নের শিকার কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য। এবং এটা তো সারা ভারতবর্ষ দেখছে। এটা তো শুধু সুখেন মাহাতোর ঘটনাটা আজকের বিচ্ছিন্ন ঘটনা না। আপনি দিল্লির জয় হিন্দ কলোনি থেকে শুরু করে একের পর এক এবং হচ্ছে কি ম্যাক্সিমাম 99% কর্ণাটকে এবং ঝাড়খণ্ডে একটা ইনসিডেন্ট ছাড়া পুরোটাই বিজেপি শাসিত রাজ্য হচ্ছে। কারণ বিজেপি অ্যাকচুয়ালি ব্রিটিশ রাজ এবং বিজেপি রাজ পশ্চিমবঙ্গের বাঙালিদের ক্ষেত্রে সমার্থক হয়ে গেছে। ওরা দেখছে যখন ওরা ভোটে জিততে পারছে না, তখন বাঙালি পেটাও, এটাই হচ্ছে ওদের এখন একমাত্র লক্ষ্য। ঠিক আছে, আমরা অত্যাচারিত হয়েও আমরা বাংলার অস্মিতা রক্ষা করব। দেখুন, যেসব পয়েন্ট উঠলো সে পয়েন্টগুলো তো তদন্ত সাপেক্ষ। আমি খালি একটা জিনিস আশা করছি যে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে বা পুনার যিনি দায়িত্বে, গোরেগাঁওতে যিনি পুলিশের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করে ওদের পক্ষ থেকে যে সরকারি বিবৃতি সেটা জারি করা হবে। কারণ বিষয়টা যেভাবে চারদিকে ছড়িয়ে পড়ছে, এবং এই ঘটনাটার সত্যতা নিয়ে প্রশ্ন তুলতেই পারে সুপ্রিয়, হ্যাঁ, কিন্তু প্রশ্ন তুললেই তো আর অতীতের যে সত্যগুলো চাপা পড়ে যাবে না। কারণ বিশ্বাস করতে যাবো, আমার বিশ্বাসের জায়গাটা তো এই কারণে নেই যে এর আগে ঘটনাগুলো ঘটেছে। তো এর আগে বাংলা ভাষী, এই কারণে বাংলাদেশি ভাষা জীবনে আমরা শুনিনি। বাংলাদেশি ভাষা তো দিল্লি পুলিশের পক্ষ থেকে চালিয়ে দেওয়া হয়েছিল। আমাদেরকে বাংলাদেশি ভাষা শেখাবার চেষ্টা করা হচ্ছে। এই ন্যারেটিভ নামানো কে? বিজেপি ছাড়া। নির্দিষ্টভাবে বলে রাখা দরকার যে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, পরিসংখ্যান নিয়ে অভিযোগ আছে, সঠিক নীতি নিয়ে অভিযোগ আছে, 50টা অভিযোগ আমরা আরও করব। কিন্তু কোনোভাবে আমরা এই ঘটনাকে মেনে নেব না। বারবার বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের নিগৃহীত হতে হচ্ছে, এবং বিশেষ করে মহারাষ্ট্রে বাংলা সাইনবোর্ড দেখলে নির্দিষ্টভাবে গিয়ে চাপ দিয়ে তাকে নিগ্রহ করা হয়েছে। স্থানীয় বিধায়কের পক্ষ থেকে উত্তরপ্রদেশে একাধিকবার বলছে যে অন্য ভাষা, মানে হিন্দি ছাড়া অন্য ভাষা বলা যাবে না বা বাংলা বলা যাবে না। এখানে পশ্চিমবাংলাতেও তো বেশ কিছু ক্ষেত্রে বলা হয়েছে এটা কি বাংলাদেশ নাকি, যেখানে সবাই বাংলায় কথা বলছে, হিন্দিতে কথা জিজ্ঞেস করলে বাংলায় উত্তর দিচ্ছে। এই ঘটনাগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার থেকে ভাইরাল হয়েছে। আমি খুব স্পষ্টভাবে এটা বলতে চাইছি যে হিমন্ত বিশ্ব শর্মা যে ন্যারেটিভ নামিয়ে দিয়েছেন, সেই ন্যারেটিভ নিয়ে পশ্চিমবাংলার বিজেপি চলবে কিনা সেটা তাদের বিষয়। কিন্তু আমরা দেখেছি যে ওখানে এসআর হচ্ছে, এখানে এসআইআর হচ্ছে। এসআরে কিন্তু প্রায় 2.5 লক্ষের কাছাকাছি ভোটার বাদ পড়েছেন, এবং ওখানেই হেমন্ত বিশ্ব শর্মা নির্দিষ্ট নীতি জারি করেছিলেন যে বাংলা ভাষীদের ক্ষেত্রে চিহ্নিত করা হোক, তাদেরকে বাংলাদেশে চিহ্নিত করা যাবে। অতি সম্প্রতি
ওখানকার বিজেপির পোস্ট করে একটি ভিডিও নিয়ে চূড়ান্ত শোরগোল চলছে, চলবে। যেখানে দেখা গেছে যে হিমন্ত বিশ্ব শর্মা তাকে শুটারের অবতারে দেখা যাচ্ছে। অবশ্যই এই ঘটনাগুলো যে ঘটছে এবং এই যে রাজনীতি, এই যে বিদ্বেষের রাজনীতি, এইটা বিজেপি যেভাবে আমদানি করেছে, তখন আমাদের পক্ষে বিজেপির কথা প্রতিনিধি, তার প্রতি আমার ব্যক্তিগত কোনো অসুয়া নেই। আমি বারবার বলছি এটা তার রাজনৈতিক এজেন্ডার মধ্যে পড়তে পারে, কিন্তু সেই রাজনৈতিক এজেন্ডা আমরা সমর্থন করবো এমনটা ভাবার কোনো কারণ নেই। নির্দিষ্টভাবে বলে রাখা দরকার যে আমরা এইটাই চাইছি যে ভাষাগত বিদ্বেষের শিকার কোনো রাজ্যে যেন অন্তত শ্রমজীবী মানুষকে না হতে হয়। হলে তারা খুব অসহায়। এই 70,000 টাকা খরচা করে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা, তারপর না হয় দলীয় স্বার্থে বা রাজনৈতিক স্বার্থে স্থানীয় বিধায়ক সেটা পরিপূরণ করে দিলেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু খুন হবে কেন? চন্দনদা, একেবারে শুরুতে তোমাকে কয়েকটা সূত্র আমি এখানে অবশ্যই ব্যবহার করব। 1 নম্বর সূত্র হচ্ছে, আমি সুপ্রিয়কে এটা বলবার চেষ্টা করবো, ইনফ্যাক্ট আমি চেষ্টা করবো, কনভিকশনটা ওর ব্যাপার। পুলিশের স্টেটমেন্টটা সাধারণত থাকে একটা সরকারি স্তরে, এবং সরকার যেভাবে পরিচালনা করতে চান পুলিশের স্টেটমেন্টটা, এখন তো প্রি ইনভেস্টিগেশন, এখন তো ইনভেস্টিগেশনও শুরু হয়নি। সুতরাং পুলিশ কি বলছেন তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে পারসেপশন, উপলব্ধতা কি। তোমাকে যদি আমি বলি 2025 থেকে 2026 যা শুরু হয়েছে, 58 জন খুন হয়ে গেছে বিভিন্ন রাজ্যে, তার মধ্যে সিংহভাগ রাদার প্রায় 100% বিজেপি শাসিত রাজ্যগুলোতে। তুমি যদি ইভেন আরও পিছিয়ে যাও, 2020 থেকে দেখো 103 জন খুন হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে এই বাঙালিয়ানার বিরুদ্ধে একটা আচরণ তৈরি করা, এবং খুব স্বাভাবিক, এর বীজ কিন্তু এক জায়গায় বপন হয়নি। এই বীজ কিন্তু বপন হয়েছে অনেক দিন। 2021-এর নির্বাচনে একটা বহিরাগত শব্দ এসেছে। ন্যাচারালি আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আজকে যদি ভোট ব্যাংকের রাজনীতিতে বহিরাগত শব্দটা আসে দেশের মধ্যে কোনো অংশে, আজকে মহারাষ্ট্র মনে করছে তারা বহিরাগত যারা বাঙালি। মানে আমি বলতে চাইছি একটা উল্টা পুরাণ ঘটনা চলছে। দিস ইজ ওয়ান পয়েন্ট। সব থেকে কিন্তু চন্দন, আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বাংলার ক্ষেত্রে আপনি যে প্রসঙ্গ বলছেন, যে ঠিকই আমরা এরা যে বাঙালি অস্মিতা শব্দটার সঙ্গে খুব পরিচিত ছিলাম না। খুব নির্দিষ্টভাবে বলতে গেলে 2019-এর শেষ দফা ভোটের আগে যখন বিদ্যাসাগর মূর্তি ভাঙা নিয়ে শোরগোল শুরু হয়, সেই সময় থেকে আমরা রাজনৈতিক পরিসরে এই শব্দবন্ধটার সঙ্গে পরিচিত হতে শিখেছি। কিন্তু আপনি মহারাষ্ট্র, তারপরে মহারাষ্ট্র বলছেন, আমরা তার আগে দেখিনি রাজ ঠাকরে জমান, আমরা দেখিনি সেই সময়, আমরা দেখিনি যে মহারাষ্ট্র থেকে ভিন রাজ্যের যারা বাসিন্দা, শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, বিহারের বাসিন্দা, তাদের প্রতি বিদ্বেষ সেটা আমরা দেখিনি। একদম তোমাকে আমি বারবার যেটা হচ্ছে তার একটা নির্দিষ্ট, বরং মারাঠি অস্মিতার প্রসঙ্গ, শব্দ, এই অস্মিতা শব্দটার সঙ্গে পরিচিত হয়েছে মারাঠি অস্মিতা থেকে। না আর একটা জিনিস আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, আমি কেন বললাম এখানে যে অস্মিতা, প্রত্যেকটা রাজ্যেই অস্মিতাটাই তো একটা সন্দেহজনক বিভাজন, অস্বীকার করে লাভ নেই। রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি? যদি কেউ খাদ্যাভ্যাস, যদি কেউ ধর্মাভ্যাস, যদি কেউ কথোপকথন, কথা, ভাষা, এগুলোকে নিয়ে আক্রমণ, আমার দেশের ফেব্রিকটা তো তাই ছিল, একটা ডাইভার্সিটি, অস্বীকার করে লাভ নেই। মৌপিয়া, তুমি যে প্রসঙ্গগুলো তুললে তার থেকেও অনেক আগের প্রসঙ্গ, একটা বাঙালি বিরোধী অভিযান, বা তুমি জানো 80-র দশকে কি উত্তাল ছিল পাঞ্জাব, অসম, তুমি জানো সেই সূত্র ধরে রাজীব গান্ধী বসেছিলেন, 1985 সালে আসাম একট তৈরি করা হলো, এবং তার অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু হিতেশ শইকিয়ারের সরকার চলে এলেন অসম গণ পরিষদ। আমি তোমাকে যেটা বলতে চাইছি, তখনও কি এই প্রসঙ্গ এসছে? তুমি বলো, একবার রিকল করো। আমি কেন বলছি, এই ফেব্রিকটাকে সকলে রেসপেক্ট করেছে যে কোনোভাবে, ইভেন ছোট আঞ্চলিক দল হিসেবে। প্রফুল্ল মাহান্ত ছিলেন, যদি ভুল না করি সকলে জানেন, প্রথম মুখ্যমন্ত্রী, এবং খুব অল্প বয়সে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কনস্টিটিউশনটা তাকে পারমিট করেনি, অর্থাৎ যত রকম আক্রমণের যে পরিধি, সেই পরিধিও ব্যবহার করতে পারেননি, যেটা হেমন্ত বিশ্ব শর্মা আনকনস্টিটিউশনাল। এই জন্য আমি বারবার বলছি যে এই যে হেমন্ত বিশ্ব শর্মা, আমি বলতে চাইছি এই যে বাঙালির প্রশ্নটা এখন আসছে, কিন্তু আমি বলতে চাইছি যে প্রশ্নটা এটা আসার কথা রাজনৈতিক দলের সিনসিয়ারিটি থেকে, তাদের এটাকে প্রিভেন্ট করা দরকার। সুপ্রিয়, এই যে এইরকম একটা পরিস্থিতি হলে, ঠিকই তুমি যেটা বলছো যে ডেফিনেটলি এটা তদন্ত সাপেক্ষ, যে এক্স্যাক্টলি কি ঘটেছিল, সুখেন মাহাতো ঠিক কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে, কোন মোটিভের জেরে, কারা অপরাধী যারা এই সুখেন মাহাতোকে খুন করেছে। কিন্তু এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা একটা ওরা দেখতে পাচ্ছি। তোমরা ডেফিনেটলি এই রাজ্যের প্রধান বিরোধী দল,
এবং তোমরা কেন্দ্রে সরকারে আছো, তোমরা এই সমস্ত রাজ্য, যে সমস্ত রাজ্য থেকে এই ঘটনা ঘটছে সেই সমস্ত রাজ্যে তোমরা বেশিরভাগ জায়গায় তোমরা ক্ষমতায় আছো, যে কারণে বিজেপি শাসিত রাজ্যে সেখানে বাংলা বিদ্বেষ কিনা এই নিয়ে আলোচনাটা চলছে, এই নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। আমার প্রশ্ন খুব সিম্পল, যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে তোমরা প্রথমেই ডিনায়াল মোডে কেন চলে যাচ্ছ? রাদার এই বিষয়টাকে টেক আপ করে তোমরা তো আরও সদর্থক ভূমিকা পালন করতে পারো, এবং যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটা মেসেজ দেন সমস্ত বিজেপি শাসিত রাজ্যকে যে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তোমাদের কথা মতো যদি ঘটে থাকে, আর একটাও যেন না ঘটে। আমরা দেখছি এই ডিলিংয়ের ক্ষেত্রে তোমরা সবসময় ডিনায়াল মোডে থাকছো। বলি সেটা হচ্ছে যে দেখো, প্রথমত আমি কোনো ডিনায়াল বা আমরা কারা কি বলেছে বলতে পারবো না। আমি আমার বক্তব্য দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি এই ইস্যুটাতে, যেটা আজকে নিয়ে তুমি আজকে আলোচনা করছো, সেখানে কোনো জায়গাতে আমি ডিনায়াল মুডে নেই। আমি যেহেতু ব্যক্তিগত স্তরে একজন আইনজীবী, স্বাভাবিকভাবে আমি তদন্তের আগে কোনো কিছু বলতে পছন্দ করি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী, স্বাভাবিকভাবে ওনার এটা বোঝা উচিত যে কোনো ঘটনা ঘটবার অন্তত পক্ষে তিন দিন অর্থাৎ 72 ঘন্টা একটা ক্রুশিয়াল টাইম থাকে। সেই সময় পর্যন্ত আমাদের একটু চুপ থাকাটা জরুরি। উনি এটা যদি চুপ থাকতেন তাহলে হয়তো উনি বলতে পারতেন তদন্ত হোক, এটা আমি বলেছি। দুই হচ্ছে, কেউ বলেছে ছাদ থেকে পড়ে গেছে, তুমি যেটা বলছো, কেউ মানে তোমাকে যেটা আমি বললাম, কেউ বলছে দুজনের সাথে মারপিট হয়েছে, সেটা আগামী দিন পুলিশ বলবে। পুলিশের কথা কাউকে বিশ্বাস করার প্রয়োজন নেই, কোর্টকে তো আমরা বিশ্বাস করি। গেল, আমি বলছি যে একটা ঘটনা, এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, চন্দনদা যেটা বললেন যে এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, আমি বলছি এর আগে যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে এখানে বাঙালি বিদ্বেষের কথা বলা হচ্ছে, আচ্ছা বাঙালি বিদ্বেষ যদি সত্যিই থেকে থাকতো মৌপিয়াদি, তাহলে এই যে পশ্চিমবঙ্গ থেকে লাখো লাখো কোটি কোটি লোকগুলো পরিযায়ী শ্রমিক হয়ে যে এই যে বিজেপি শাসিত অঞ্চলগুলোতে গিয়ে কাজ করছে, তাহলে কি কাজটা পর্যন্ত পেতো? আমি এখানে তাহলে তো সেই জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হতো। কৌশিকদার কাছে এই প্রসঙ্গে আসি, যে কৌশিকদা প্রতিটা ক্ষেত্রে আপনারা ডেফিনেটলি বাঙালি অস্মিতাটাকে এই সময় দাঁড়িয়ে ভীষণ রকমভাবে একটা রাজনৈতিক অস্ত্র করছেন, এবং কোথাও দাঁড়িয়ে এই প্রশ্নটা কি উঠবে না যে আপনারা কি এই যে মৃত্যুগুলো তার আগু পিছু দেখার আগেই আপনারা এই ধরনের ঘটনা হলেই সেটাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ফেলছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেস মনে করি এটা এখন বাঙালি অস্মিতার থেকে কনভার্টেড হয়ে গেছে বাঙালি অস্তিত্ব রক্ষা। অস্মিতা কনভার্টেড টু অস্তিত্ব। তার কারণ কি, আপনি জেনেসিসটা দেখুন। এটা কি প্রথম সোনালী খাতুনের সঙ্গে কি হয়েছিল, এবং দেয়ার ইজ এ মেথড ইন দেয়ার ম্যাডনেস, যে দ্যাট ইজ ভাষা। তুমি বাংলা ভাষায় কথা বললেই তুমি বাংলাদেশি। ওদের ইকুয়েশনটা তো খুব সিম্পল, তুমি বাংলা ভাষায় কথা বলছো তার মানে তুমি বাংলাদেশি, ফলে হয় তোমাকে মারবো অথবা তোমাকে ডিপোর্ট করব। এই যে প্যাটার্নটা গত 7-8 মাস ধরে চলছে, এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাই আমরা বারবার বলতে চাইছি। আমাকে একটা কথা কেউ একজন দয়া করে বুঝিয়ে দিন, লজিক্যাল ডিসক্রিপেন্সি, একটা নাম সুনীল ঠাকুর, সুনীল ঠক্কর, অজয় রায়, এটা কি উত্তরপ্রদেশ তামিলনাড়ুতে নেই? তাহলে কেবলমাত্র বাংলাতে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে? তার কারণ হচ্ছে বাংলার মানুষকে এরা লাইনে দাঁড় করাতে চায়। বাংলাকে নিয়ে এত কথা বলছে কৌশিকদা, বাংলা পক্ষ যখন পেট্রোল পাম্প থেকে শুরু করে একটা জায়গাতে নন বেঙ্গলি মানুষদেরকে ধরে ধরে মারছে, আর আপনাদের এমডি সেখানে দাঁতকে দিয়ে ছবি তুলছে, সেটা একটা বাঙালি পার্লামেন্টারি শব্দ না, একটা ছোট্ট বিরতি নেব, ছোট্ট দেখতে থাকুন বাংলা বলছি। আমি এটা কমপ্লিট করব একটা পয়েন্ট। ফিরে এলাম বিরতির পর। আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, সত্যি কি যে অভিযোগটা সুপ্রিয়রা করে আসছে যে এই ধরনের প্রতিটি ঘটনা নিয়ে রাজনীতি হচ্ছে, সত্যি কি তাই? দেখো, একদম পরিষ্কার একটা কথা হচ্ছে, যে প্রান্তিক মানুষগুলো খুন হচ্ছেন এটা বাস্তব সত্য, এবং তারা খুন হচ্ছেন কি কারণে, কারণটাও একটা বড় ফ্যাক্টর, যেটা ইমিগ্রেশনের প্রশ্নগুলো আছে, মাইগ্রেশনের প্রশ্নগুলো আছে। কিন্তু একটা জিনিস আমি তোমাকে কেন বলছি, এর আগের বার বলবার সুযোগটা পাইনি বলে, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমরা বারবার বিরোধী দলের পক্ষ থেকে বলছি একটা সর্বদলীয় বৈঠক করুন, ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তৈরি করুন, বিভিন্ন জায়গাতে তারা যাক, সরকারের সাথে কথা বলুক, চাপ দিক। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি শুধু স্টেটমেন্ট দেবো আর আমি শুধু নির্বাচনের আগে কখনো কখনো একটা নির্দিষ্ট অভিযোগ তৈরি করব, ডেফিনেটলি এটা কারণ আমি সংখ্যাটা বললাম। বাস্তব ক্ষেত্রে তোমাকে একটা কথা বলি, কংগ্রেস শূন্য। আচ্ছা, শামসেরগঞ্জে ঘটনার পরে শুভঙ্কর সরকার পৌঁছে গেছিলেন সবার আগে। তুমি জানো বেলডাঙ্গাতে কে পৌঁছে গেছিলেন? বেলডাঙ্গাতে দাঁড়িয়ে
অধীরবাবু ফোন করেছিলেন আইজিকে, তোমার মনে থাকতে পারে, কর্ণাটকে যখন খুন হয়েছিল আমাদের লেভেলার উড়িষ্যাতেও গিয়েছিলেন অধীরবাবু, অভিনন্দন। এক্স্যাক্টলি উড়িষ্যাতেও অধীরবাবু, আমি অভিনন্দন পরে জানিয়েছেন। আসছি, উনি ওখানে ফোন করেছিলেন, কম্পেনসেশন আনিয়েছিলেন। শুভঙ্কর বাবু স্টেটমেন্ট বারবার করেছেন যে একটা সর্বদলীয় বৈঠক তৈরি হোক, এবং তুমি এটাও জানো অধীরবাবু গিয়েছিলেন ওড়িশাতে ওই জুয়েলের ক্ষেত্রে ইয়েতে আই মিন সম্বলপুরে। তো প্রশ্নটা হচ্ছে কি, আমরা শূন্য তথাপি আমরা ভোকাল, আমরা এই কথাটা এই কারণে বলি যে বাঙালির সত্তাকে যেমন রক্ষার প্রয়োজন আছে তেমন পরিবেশটাও তৈরি করবার প্রয়োজন আমার আছে, এখানে সরকারকে কৌশিকদার চাপ কাছে দিতে প্রশ্ন, হবে, কৌশিকদা, সেই সব সরকার এক সেকেন্ড, এরা কিন্তু এক তা হচ্ছে যে করছে না। এত পরিযায়ী শ্রমিক এবং যারা এই রাজ্যে, যেটা আপনাদের বিরোধীদের তরফ থেকে বারংবার যেটা বলা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা তারা বাইরে যেতে বাধ্য হচ্ছেন কেন, তাদের মাটি ছেড়ে, তাদের ঘরবাড়ি ছেড়ে, তার কারণ হচ্ছে যে এখানে কর্মসংস্থান নেই, আপনারা মুখে যাই বলুন না কেন। এক, দুই হচ্ছে তার নির্দিষ্ট ডেটা সেটা আপনাদের কাছে রয়েছে কিনা। তিন, এখন যখন এই ধরনের প্রতিটি ঘটনায় আপনারা অত্যন্ত সোচ্চার, খুব স্বাভাবিক, সোচ্চার হওয়ারই কথা, কিন্তু জাস্ট কয়েক বছর পিছিয়ে গেলে যখন আমরা দেখেছিলাম যে কোভিডের পরিস্থিতি এসেছিল, যখন পরিযায়ী শ্রমিকরা কিভাবে ফিরবেন তার কোনো সুরাহা তারা পাচ্ছিলেন না, তার কোনো হদিশ পাচ্ছিলেন না, রেল লাইন ধরে, রাস্তা ধরে তারা দিশাহীনের মতো হাঁটছিলেন। আমরা দেখেছি পরবর্তীকালে হোমবাউন্ডের মতো ছবি হয়েছে, যাতে এই সেই ঘটনাকে, রূঢ় বাস্তবকে তুলে ধরা হয়েছে। সেই সময় দাঁড়িয়ে আপনারা কতটা উদ্যোগ নিয়েছিলেন এ প্রশ্ন আপনাদের বিরোধীরা তুলছেন, কারণ সেই সময় আপনাদের শীর্ষ নেতৃত্ব করোনা ট্রেনের মতো একটা মন্তব্য করে ফেলেছিলেন, বেফাস মন্তব্য, এই প্রসঙ্গ বিরোধীরা তুলছে। দেখুন, প্রথমেই বলি, আমি আপনার ক্যামেরাম্যানকে দয়া করে বলবো এটা যদি একটু জুম করেন, এটা আজকেরই একটা নিউজ পেপার, এটা দয়া করে একটু জুম করুন। এই না, আপনি দেখান, অন্য কোনো নিউজ পেপার এখানে দেখানো হবে না, অন্য কোনো সংবাদ মাধ্যম দেখানো হবে না। না, আমি এটা পড়ছি, একটা কোট করছি, সেটা করতে হবে। হ্যাঁ, কোট করছি, আমাকে একটু শেষ করতে দিন। বেঙ্গল আনএমপ্লয়মেন্ট রেট বিলো ন্যাশনাল অ্যাভারেজ, এইটাই আমি দেখাতে চাইছিলাম। নাম্বার 1, ওই তো কুমারগঞ্জ ভাই আমাকে একটু বলতে বলতে দিন। এইবার কথা হচ্ছে আমি এক এক করে প্রশ্নগুলোর জবাব দিই। আমি অনেক কিছু শুনলাম। প্রথমে কংগ্রেস মুখপাত্র যেটা বললেন, আমরা সেটাকে পরিষ্কার করে বলছি, যেখানে যেখানে এই ঘটনা হয়েছে তৃণমূল কংগ্রেস যথেষ্ট পরিমাণে শক্তিশালী সেই ঘটনাগুলোকে গিয়ে ডিফেন্ড করার এবং সেই পরিবারগুলোকে প্রোটেক্ট করার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দাঁড়ান, এবার 2 নম্বর কথাটা হচ্ছে যে যেখানে কংগ্রেস বিধানসভায় নেই সেখানে তাকে আমার সর্বদলীয় বৈঠকে ডাকার ব্যাপার নেই। 3 নম্বর, আমরা যেটা মনে করি, আমি একটু বলি, আমরা যেটা মনে করি যে না, সর্বদলীয় বৈঠক কখনো বিধানসভা ভিত্তিক হয় না। না, সর্বদলীয় বৈঠক বিধানসভায় পরিষদীয় বৈঠকে হয়। আমি সর্বদলীয় বলি। আরে ভাই, নির্বাচন কমিশন ডাকে কিভাবে? নির্বাচন কমিশন তো আমাদেরও ডাকে, তাতে কিচ্ছু এসে যায় না, তাকেই ওখানে অ্যাপিয়ার্ড হতে হয়। 2% কে 200% অ্যাপিয়ার্ড হতে হয়। ওখানে কে গেছে? ওখানে মুখ্যমন্ত্রী পৌঁছননি। এইবার 5 দিন পরে বলতে চাইছি, পুলিশ গেছে 4 দিন পর। বলতে চাইছি পরিষ্কার হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ঘটনা যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে হয়ে চলেছে সেটার প্যাটার্ন এবং ট্রেন্ডটা এক। যে আপনি বাংলায় কথা বললে আপনি বাঙালি। 2 নম্বর হচ্ছে কোভিডে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে রাজ্য সরকারের বিশেষ ব্যবস্থা ছিল, সেটা আপনাদের ভুলে গেলে চলবে না। লাস্ট বাট দ্য লিস্ট, সোনিয়া গান্ধী ট্রেনের ব্যবস্থা করেছিল। ওই টিমটার মধ্যে আমি ছিলাম, আমরা মনে করি যারা নেটওয়ার্কটা করেছে বাংলায়, তার মধ্যে কংগ্রেসের তরফে আমরা ছিলাম। মনে করি যে ভারতবর্ষে যে কোনো মানুষ যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারেন। ঠিক বাংলা থেকে মানুষ যেমন যায়, এগ্রিড, সেই রকম পশ্চিমবঙ্গেও কিন্তু বহু পরিযায়ী শ্রমিক আছেন, সেটা কেউ অস্বীকার করতে পারবেন? বিজেপি শাসিত রাজ্য, অবিজেপি শাসিত রাজ্য থেকেও পশ্চিমবঙ্গে বহু পরিযায়ী মানুষ আছেন। আমার এখানে একটা প্রশ্ন আছে কৌশিকদা, আমরা রিসেন্টলি মুখ্যমন্ত্রীকে তো আমরা আশ্বাস দিতে দেখেছিলাম যে পরিযায়ী শ্রমিকরা তাদের ফিরে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল সরকারের তরফ থেকে, এবং সেক্ষেত্রে তাদের ব্যবস্থার ব্যাপারে সেটা একটা পোর্টালে, সেটার কতটা অগ্রগতি হয়েছে? এবার সেটার কতটা অগ্রগতি হয়েছে সেইটা জানতে গেলে আপনি যদি সরকারকে আরটিআই করেন, আপনি পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে সেটার উত্তর পেয়ে যাবেন। আজকে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মাননীয় সঞ্চালিকা। আপনি পিজি হাসপাতালের আউটডোরে জানেন প্রত্যেকদিন বাইরের রাজ্য থেকে কত রোগী আসেন? কত রোগী আছে? আপনি শুধু নিজে একদিন পিজি হাসপাতালের আউটডোরে গিয়ে একটু দেখে নিন বাইরের রাজ্য থেকে কত রোগী পশ্চিমবঙ্গে চিকিৎসা করার জন্য আসেন। ফলে আমরা যেটা বলছি, যে কোনো মানুষ, পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ যেমন গুজরাটে, মধ্যপ্রদেশে গিয়ে কাজ করতে পারেন, গুজরাট মধ্যপ্রদেশের মানুষ। আমি জানি সুপ্রিয় রেসপন্ড করতে, সুপ্রিয়র কাছে আসার আগে আমি চয়নদার কাছে আসি। এক সেকেন্ড আঘাত করলে তো চলবে না, চয়নদা, তাহলে ভারতবর্ষই থাকবে না। এক সেকেন্ড চয়নদা, একটা বিষয় আমি বারবার বলছি, গণতন্ত্রের পরিসরে কে কত ভোট পেল সেই বিবেচনায় কিন্তু তার অধিকার সীমাবদ্ধ হয়ে যায় না।
2% ভোট আছে বলে তার কথা শুনবো না, এটা এই ধরনের কথাবার্তা বোধহয় গণতান্ত্রিক পরিসরে খাটে না। এটা নতুন যে গণতন্ত্রের সংজ্ঞা আসছে সেখানে বোধহয় খাটে। আপনার কথা শুনবো কি মশাই, আপনি তো 2% ভোট পান, এই কথাবার্তাগুলো ঠিক না। যারা রাজনীতি করছে তাদের কথা বলবার অধিকার সর্বজন স্বীকৃত, আমাদের সাংবিধানিক অধিকার আছে আমাদের মত প্রকাশ করবার, সেটা জনগণ সমর্থন করছে না কি হচ্ছে সেটা পরের প্রসঙ্গ। পার্সেন্টেজে তো আরোই, আর পার্সেন্টেজে তো আরোই বলা উচিত না, আগে তো 235 আমরা 235 ওরা 35 বারবার বলছি, তবু আসলে শুনেছিলাম পার্সেন্টেজে তো আরোই আমাদের বলা বলা উচিত উচিত কি না উচিত সেটাও তো আপনি চাপিয়ে দিচ্ছেন, সেটাও আপনি চাপিয়ে দিচ্ছেন। আমি একেবারে স্পষ্টভাবে বলছি, এই পরিযায়ী শ্রমিকদের উপরে এই যে আক্রমণ, এই আক্রমণটা যেমন দুর্ভাগ্যজনক তেমনি এখানে পরিযায়ী শ্রমিকদের হাতে কাজ না থাকাটা দুর্ভাগ্যজনক, এবং এই কাজের বিকল্প হিসেবে ভাতাকে তুলে ধরাটা আরো দুর্ভাগ্যজনক। আমরা ভাতার বিরোধিতা করছি না, করবও না, কিন্তু ভাতাকেই একমাত্র অর্থনৈতিক অধিকার বলে বা এম্পাওয়ারমেন্ট বলে চালিয়ে দেওয়ার যে চেষ্টা, এই রাজনীতির বিরোধিতা আমরা চিরকাল করেছি, করব। শেষ যেটা বলবার চেষ্টা করেছি আমি, সেটা হচ্ছে যে বাংলা ভাষীদেরকে কোণঠাসা করবার চেষ্টা যেভাবে চলছে, আজকেও আমরা যখন এখানে বসে কথা বলছি, একটা অন্তত 8 থেকে 9 জন বেশ পরিবারের সদস্য তারা বাংলাদেশে এখনো রয়েছেন, তাদেরকে ভুলবশত কিনা জানি না তাদের জবরদস্তি পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাদের অপরাধ, তারা কলকাতায় যে প্রচলিত বাংলা উচ্চারণ সেই ঢঙ্গে তারা কথা বলে না, তাদেরকে বাংলাদেশে চিহ্নিত করা হয়েছে। আরো অসুবিধা হচ্ছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কোনো উদ্যোগ আনা হচ্ছে না, তারা আপত্তি প্রকাশ করেছে নরেন্দ্র মোদী সরকার। এখানে আমি খুব স্পষ্টভাবে বলছি যে বিজেপির এখানে যারা আসছেন প্রত্যেকের মধ্যে শ্রদ্ধা রেখে বলছি, ব্যক্তিগত অসুখ আমার কারোর বিরুদ্ধে নেই, তারা বাংলা কথা বলে, অনেকে আমার থেকে ভালো বাংলা শব্দ চয়ন তাদের আছে, কিন্তু আমি স্পষ্টভাবে বলছি তাদের কেন্দ্রীয় নীতি কিন্তু বাংলার প্রতি বিদ্বেষমূলক, বাংলা ভাষীদের প্রতি বিদ্বেষমূলক, যে কারণে অদ্ভুত সব ন্যারেটিভ না জেনে রবীন্দ্রনাথ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। এটা বললে আমার ব্যক্তিগত ধারণা সুপ্রিয় যদি অন্য দল করতো সুপ্রিয় ছেড়ে দিত। আসবো এক সেকেন্ড চয়ন, আমার সুপ্রিয়র কাছে এখানেই প্রশ্ন। সুপ্রিয় প্রশ্ন হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে এগুলো প্রত্যেকটা তোমাদের কথা মতো বিচ্ছিন্ন ঘটনা, প্রত্যেকটার প্রেক্ষাপট আলাদা, প্রত্যেকটা নিয়ে রাজনীতি হচ্ছে। আমার সিম্পল প্রশ্ন, দিল্লি পুলিশের তরফ থেকে বঙ্গভবনে একটা চিঠি পাঠানো হচ্ছে বাংলাদেশি ভাষা, এটার দায়িত্ব তো বিজেপির নেওয়ার কোনো দরকার ছিল না, বরং বিজেপি তো একই রকমভাবে সোচ্চার হতে পারত। কিন্তু আমরা কি দেখলাম, বিজেপি দিল্লি পুলিশকে ডিফেন্ড করতে গিয়ে এই যে বাংলাদেশি ভাষা আর বাংলা ভাষাকে গুলিয়ে ফেলা, কোথাও ওই ইস্যুটাকে অন করে নিল, নিজেদের দিকে টেনে নিল। সোনালী খাতুন, আমি ধরে নিলাম যে ওটা একদমই অনিচ্ছাকৃত একটি ভুল ধরে নিলাম, যার কারণে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তার পরিবারকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। তারপর যখন আদালত নির্দেশ দিচ্ছে, সেই সময় দাঁড়িয়ে বিজেপি উদ্যোগ নিয়েছে সোনালী খাতুনকে ফিরিয়ে আনতে। যদি এগুলো তোমরা করতে, তাহলে তো আজকে আমি ধরে নিচ্ছি তোমার কথা মতো, তোমার কথা আমি ধরে নিলাম যে তৃণমূল কংগ্রেস এটা নিয়ে রাজনীতি করছে, তৃণমূল কংগ্রেসকে তাহলে তো এই রাজনীতি করার সুযোগটা তোমরা দিতে না। তারা তৃণমূল কংগ্রেস রাজনীতি করতেই তো তৃণমূল কংগ্রেস এসেছে, না তাহলে সুযোগটা দিচ্ছ কেন? সোনালী খাতুনের ব্যাপারে তোমরা উদ্যোগ নিয়েছো, সোনালী খাতুনের পাশে দাঁড়ালেই তৃণমূল কংগ্রেস এটা ইস্যু করতে পারতো না। গভর্নমেন্ট নেবে, বিজেপি দল হিসেবে কেন নিতে যাবে? এটা তো গভর্নমেন্ট ইস্যু। এই যে পুশব্যাক করার যে বিষয়টা তুমি বলছো, এটা তো বিজেপি বরং সোনালী খাতুনদের ফেরানোর যে নির্দেশ, সেটাকে কাউন্টার করে আদালতে গিয়েছিল কেন্দ্র। আমার মনে হয় কয়েকটা প্রশ্ন উঠে এসেছে তোমার প্রশ্ন এবং দাদাদের যারা প্রশ্ন এখানে করলেন, যেমন সেই উত্তরগুলো না দিলে মানুষের কাছে মানে অমীমাংসিত থেকে যাবে। না কোনটা মীমাংসিত কোনটা অমীমাংসিত তো আমি ঠিক করব। না মানুষ ঠিক, তুমি আমার প্রশ্নটাই রাগ করতে পারবে না। আমি সঞ্চালক, না বিজেপি কি প্রশ্ন করবে তার উত্তর তুমি ঠিক, না সঞ্চালক ঠিক করবে কোন প্রশ্নের উত্তরটা নেবে সে। না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাকে প্রশ্ন করে তার উত্তর যদি আমি না দিই, অন্য জায়গায় করে না সেটা তুমি দেখো, সেটা তোমার ব্যক্তিগত স্তরে। না প্রশ্ন যেগুলো করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কাছে যদি এই বার্তাটা যায়, আমি যেটা বলতে চাইছি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে এই না যে আমার প্রশ্নটা তোমার টাফ লেগেছে, তোমার সিলেবাসের বাইরে বলে তুমি এটা তোমার মনে হতেই পারে, উত্তর দাও, তোমার ভাবনা, তাহলে উত্তর দাও। দিলাম তো উত্তর, আমি তো উত্তরই দিলাম। তোমরা উত্তর নিয়েছো, এটা তো পুশব্যাক তো বিজেপি করেনি, পুশব্যাক কি বিজেপি দল হিসেবে করেছে? ফিরিয়ানার ব্যাপারে কি দায়িত্ব নিয়েছে? কেন্দ্র যারা সরকারের নীতি অনুযায়ী করেছে। এক নম্বর, দুই নম্বর কথা, এক মিনিট দাদা, আপনি জনসভা করেছেন, আপনার সময় বলিনি, জনসভাটা শেষ হোক, এবার আমি বলিনি, আপনার কথা উত্তর দিচ্ছি। এই যে পিজি হসপিটালের কথা বলেন, অনেক বাইরে থেকে রাজ্য থেকে আসে, ঠিকই তো, পিজি হাসপাতালে যেমন রাজ্য বাইরে থেকে আসে চেক করাতে, যেমন এখানে ভুয়ো ডাক্তার এখানেই পাওয়া যায়, এখানেও কুকুরের ডায়ালিসিসটা এখানেই হয়। আমি যেগুলো কাউন্টার করব, তোমার ভিন্ন প্রসঙ্গ মনে হচ্ছে দিদি, সমস্যাটা এই জায়গাতে।
তুমি আমার কাউন্টারগুলোকে ভিন্ন প্রসঙ্গ বলে এড়িয়ে তার যেতেই মানে পারো, তুমি তোমার কিন্তু আজকের সাধারণ মানুষ আজকের তোমার ইস্যুতে পর্দায় যারা চোখ রাখছে মজা তারা হচ্ছে তোমার সাথে একমত নাও হতে মজা পারে। হচ্ছে তোমার তো তোমার সুতরাং কাউন্টারের যে বিজেপিকে পয়েন্টগুলো মেলাই আইবার করবার তুমি জন্য হোমওয়ার্ক করে একটা আসলে ন্যারেটিভ না। তৈরি হয়েছিল 2021 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, এবং তৃণমূল কংগ্রেস যে বিজেপি নাকি নন বেঙ্গলিদের পার্টি, সেটা ধোপে টেকেনি। আজকে যেটা শুরু হয়েছে বাঙালি অস্মিতা, সেই জন্য তখন ব্রেকে যাওয়ার আগে আমি বললাম, যখন গর্গ চট্টোপাধ্যায় না কি নাম, তাদের মতো ব্যক্তিরা যখন মানুষকে হয়রানির নামে নন বেঙ্গলিদেরকে বাংলা বলতে বাধ্য করা হচ্ছে, ইভেন সরকারি জায়গায় দপ্তরে গিয়ে রেলওয়েতে, সেখানে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে আমরা এই আন্দোলনটা দেখি না, এই বিরোধিতা দেখি না, এবং তৃণমূলেরই বহু নেতা মন্ত্রীর সাথে তাকে আবার দেখতে পাওয়া যায় ছবিতে। তাহলে এই বিচারিতা কেন? আর এতই যদি পরিযায়ী শ্রমিকদের, তুমি আমায় ধরিয়ে দিলে, তোমাকে আমি থ্যাঙ্কস বলছি, এই যে পরিযায়ী শ্রমিকদের জন্য এত দরদ, মুখ্যমন্ত্রী বাড়ি থেকে তো 20 কিলোমিটারও না, আনন্দপুরে তো ওনাকে দেখা যায়নি, এত হই হই রব দেখা যায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো যেতে দেখা যায়নি। তাহলে এই ন্যারেটিভগুলো কেন? সুতরাং তারা রাজনীতি করছে, এটা প্রমাণিত। একটা ছোট কথা বলি, কিছুদিন আগে আপনারা দেখেছেন, কয়েকদিন আগে খুব সম্ভবত মালদাতেই খুব সম্ভবত 3 জন উত্তরপ্রদেশের যুবক ধরা পড়েছিলেন বিজেপির পোস্টার লাগানোর জন্য। আপনারা সকলেই দেখেছেন। তার মানে বিজেপির এই রকম অবস্থা যে পোস্টার লাগাতে গেলে অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসতে অসুবিধা কোথায়? ভারতীয় জনতা পার্টি, হ্যাঁ ভারতের জনতা পার্টি, এক্স্যাক্টলি আপনাদের মতো গোয়ার না তো। কৌশিক দা, সুপ্রিয়া, গোয়ায় যখন আপনারা লড়তে যান, এক সেকেন্ড, কোথা থেকে লোক নিয়ে যান? আমি ত্রিপুরায় ওই যে ফ্ল্যাগ আমাকে বলতে দিন। কেন? আমরা বলছি আপনিও গেছিলেন বোধহয়। আপনি যখন উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসতে পারেন, সেটা যদি বৈধ হয়, তাহলে পশ্চিমবঙ্গের একজন সেই কথা বিজেপি শাসিত রাজ্যে চাকরি আছে, পশ্চিমবঙ্গ থেকে লোক শাসিত রাজ্যে যাচ্ছে, এটাই তো এস্টাবলিশ করতে এসেছিল। তাহলে এটাই এস্টাবলিশ করতে এসেছিল। আরে ভাই, এক সেকেন্ড, হ্যাঁ, OPR 2% ভোট পাওয়া রাজ্যে শূন্য হয়ে যাওয়া দল একটা কথা বলবে, যদিও ভারতবর্ষের প্রধান বিরোধী দল, এবং ন্যাশনাল পার্টি তো ন্যাশনাল অস্তিত্ব। সুতরাং এখানে আমি এই প্রসঙ্গতে আনবই না। এখানে যে রাজনীতিটা করা হচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই, এই মৃত্যু ঘটনা দুর্ভাগ্যজনক হলেও রাজনীতির একটা নির্দিষ্ট রং চড়ানো হচ্ছে, কোনো কিন্তু নেই। প্রশ্নটা হচ্ছে পাশে গিয়ে দাঁড়াবে কি? পাশে যদি চয়নদা দাঁড়ায়, পাশে যদি আমি দাঁড়াই, আমার ভোট কত তার উপরে বিচার হবে না, মানুষ বিচার করবে। প্রশ্ন হচ্ছে তোমরা দাঁড়াওনি, তোমরা দাঁড়াওনি। আমরা বলছি 27 জন খুন হয়ে গেল, কলকাতার মুখ্যমন্ত্রী যেতে পারেননি। আমি বলছি এটাই তো রাজনীতি, এটাই রাজনীতি। আমি পরিবারের পাশে আমরাই প্রথম গিয়ে পৌঁছেছি। আবার এই প্রশ্নটা আমি তোমাকে একটা কোয়েশ্চেন করছি, আমি বলছি আমি ধরেই নিচ্ছি তো যে গোয়া ত্রিপুরা, আমি না, শেষ করো। আমি বলছি আমরা খুব দুঃখিত যে আজকে মহারাষ্ট্র সরকারের, যদিও ওই কর্ণাটক থেকে দেহ কিন্তু কংগ্রেসের তত্ত্বাবধানে আনা হয়েছে এবং কম্পেনসেশন দেওয়া হয়েছে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমি বলছি যে দেহটা আনতে 70,000 টাকার ব্যথিত হৃদয় তুমি এখানে বলছো, এই অ্যারেঞ্জমেন্ট কি পশ্চিমবঙ্গ সরকার করতে পারতো না? করতে পারতো না? তুমি একবারও বলেছো যে পশ্চিমবঙ্গ সরকার 70,000 টাকা। এইবার আমি বলি ঘটনাটা, দাঁড়াও, ঘটনাটা ঘটনা এবার কত 70,000 টাকা যাচ্ছে অভিষেক ব্যানার্জি, ঘটনাটা আমাকে বলতে দাও। ঘটনাটা ঘটার পর তার পরিবারের পক্ষ থেকে তার দাদা গিয়ে দেহটা নিয়ে আসার পরে আমরা এইটা জানতে পারি যে তাকে অ্যাম্বুলেন্সে, আমরা ভেবেছিলাম যে সেই সরকার এইটুকুন অন্তত মানবিক হবে
যে তারা দেহটা পাঠানোর ব্যবস্থা করবে। আর কর্ণাটক থেকে যখন সুপ্রিয় এক সেকেন্ড, আমার চয়নদার কাছে প্রশ্ন। চয়নদা, আমি ধরে নিচ্ছি আপনারা যা বলছেন যে তৃণমূল কংগ্রেস যেটা বলছে, তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে ইত্যাদি, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন বিষয়টা এরকম একটা অত্যন্ত সংবেদনশীল বিষয়, সেই সময় দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সঙ্গে সঙ্গে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চলে যাচ্ছেন, আপনারা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনারা বা চন্দন দ্বারা যারা বারবার তৃণমূল কংগ্রেসের কাছে কটাক্ষ ফেস করছেন, সুপ্রিয়দের কাছে কটাক্ষ ফেস করছেন, আপনারা এই ইস্যুটাকে তো তুলতে পারতেন। আপনাদেরকে সেরকম প্রম্পটলি এই ইস্যুগুলো তুলতে দেখা যাচ্ছে? আমাদের এই ইস্যুগুলো আমরা তুললেও দেখানো হচ্ছে কি না হচ্ছে সেটা তো আপনাদের পলিসির বিষয়ে আমরা কিছু বলছি না, কিন্তু আপনাকে এটাও বলছি যে আপনারা কি সেই প্রসঙ্গগুলো আনছেন যখন বিরোধী রাজনীতি করলে এখানে দুটো প্রধান দলদের না থাকলে এলাকায় থাকা কমরেডদের উপরে যে চাপ পড়ে, এখানে থাকা অন্য বিজেপি তৃণমূল কমরেডদের উপরে যে চাপ পড়ে, এবং আজকে ধর্মঘট আমাদের 30 কোটি লোক তাতে শ্রমকোটের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, তাদের উপর এইখানে মমতা ব্যানার্জির পুলিশ লাঠি চালিয়েছে, আমাদের দেখা যাচ্ছে না সেটা বোঝাবার জন্য আজকে দুপুরে লাঠি চালানো হয়েছে, সেগুলো আপনাদের কয়েকটা চ্যানেল দেখেছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের কমরেডরা মারধর খেয়েছে নির্দিষ্টভাবে। এটাই বলা দরকার যে আমরা কিন্তু আছি ইস্যুগুলো নিয়ে, সমস্ত ইস্যু নিয়ে আমরা লড়েছি, শ্রমজীবী মানুষের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। বারবারই এই জিনিসগুলো প্রথমত বলি, আপনাদের উপর লাঠিচার্জ শুধুমাত্র আপনাদের মারের ছবি দেখানো হয়েছে এমনটা না, আপনারা যে ইস্যুতে ধর্মঘট করছেন সেটাও গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে এবং দেখানো হয়ে থাকে। প্লিজ আপনারা এই বাইনারি থিওরি তো আপনারা চালিয়ে দিচ্ছেন, প্লিজ না, আমাদের বাইনারি থিওরি চালাতে হতো না যদি এখানে বিরোধী দলের যারা জেতা কাউন্সিলর তাদের উপরে পুলিশ চালানো হতো, তাহলে কিন্তু খুন করা হয়েছে এখানে। এখনো বলুন তো, এখানে যারা শাসক দলের বিধায়ক খুন হলেও খুনি ধরা পড়ে না, ধরা পড়লেও তার স্ত্রী তার বিরুদ্ধে কথাবার্তা বলে, এগুলো নিয়ে খুব বেশি আলোচনা কি হয়? আমাদের বাইরন বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে হয় দলটাতে, যেটা এমএলএ কে, এই ঘটনাগুলো কি খুব বেশি গুরুত্ব পায়? আমার সবচেয়ে কমন প্রশ্ন এটা, আমার প্রত্যেকটা পেপারে প্রত্যেকটা এপিসোডে এই বাইনারির প্রশ্নটা, এটা হচ্ছে আমার বাইনারি তো বাইনারি করা হচ্ছে বলে বাইনারি প্রশ্ন আসবেই, কিচ্ছু করেন নেই। আমার অপছন্দের প্রশ্ন আপনি করেন। এখানে কজন স্পিকার আছেন? আপনি কেন উত্তর দিচ্ছেন? 5 জন। না, আমি তো স্পিকার না। আপনি স্পিকার, আপনি সঞ্চালক। 4 জন। মাঝে মাঝে ভুলে যাই তো, সরি। কে কোন পার্টির? কৌশিক বিশ্বাস কোন পার্টির? কৌশিক বিশ্বাস তো কোন পার্টি? বিজেপির 1 নম্বর পার্টি। না, এটা সোজা কথা সোজা ভাবে বলুন। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, চন্দন ঘোষ চৌধুরী কি কুইজ কন্টেস্ট নাকি? না, কেন জিজ্ঞেস করছেন এটা? এটা কেন জিজ্ঞেস করছেন? বলছি, আপনি এই বয়সে আমাকে কটাক্ষ করছেন? বাইনারি তো থাকবে, বাইনারি আছে বলে তো আপনি নিজে জানেন তো কেন সোনালী খাতুনকে বাইরে পাঠানো হয়েছে, কেন পাঠানো হয়েছে? আপনি উত্তর দিন, কেন পাঠানো হয়েছে সোনালী খাতুনকে? কেন সোনালী খাতুনকে পাঠানো হয়েছে? কেন সুধাকর বিশ্বাসকে পাঠানো হয়নি? কেন সোনালী খাতুনকে পাঠানো হয়েছে? কেন সুধাকর বিশ্বাসকে পাঠানো হয়নি? দাঁড়ান, এই উত্তর তো দিতে হবে আমাকে। আমি জিজ্ঞেস করছি কেন যারা রয়েছেন তারা ওখানে রয়েছেন বাংলাভাষী বা শুধুমাত্র বাংলাভাষী বলে নয়, আপনি জানেন কেন বলা হয়েছে? বাইনারি কথাবার্তা কি খালি আমরা বলছি না, আপনারা চাপিয়ে দিচ্ছেন, এটা বৈধতা দিচ্ছেন অন্যভাবে। বাংলা সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে তাদেরও সমান প্রতিনিধিত্ব এনশিওর করা হয়, যাদের এই এতক্ষণ এত কটাক্ষ করছিলেন কৌশিক দা, যাদের প্রতিনিধিত্ব বিধানসভায় নেই তাদের প্রতিনিধিত্ব টেলিভিশনে থাকে। না, কিন্তু কথাবার্তাগুলো শুনি, আমি জিজ্ঞেস করি দয়া করছেন আপনারা? আমি তার পার্টিকে জানাবো, আপনারা দয়া করছেন কি? এটা প্রশ্ন করছেন, দয়া করছেন কি? হ্যাঁ কি না? দয়া করছেন কি? বাইনারি নয়। আপনি আমাকে দুটো জবাব দিয়ে দিন, আমাকে দয়া করছেন কিনা। আর সোনালী খাতুনদের উপরে পাঠানো হয়েছে শুধুমাত্র বাংলা ভাষার জন্য কি? সুপ্রিয় দেবে আমরা পাঠিয়েছি, কাল্পনিক কথা বলছেন। বাইনারি তো কাল্পনিক আপনার কাছে, বাইনারি উত্তর দেবে।
বাইনারি তো সুপ্রিয় দেবে, আমি বাইনারি উত্তর দেবে তো, না না আমি ন্যাচারালি উত্তর দেবে সুপ্রিয়। বাইনারিটা যেটা তোমরা বা তুমি ব্যক্তিগত বাইনারি তোমার বলতে হবে না, ওটা আমার থেকে এসেছিল, আমি এটা বলতে হবে। তার কারণ হচ্ছে বাইনারিটা তুমি বলো সোনালী খাতুনকে তোমরা কেন পাঠিয়েছিলে, কেন জনগণ বাইনারি সেট করেছে, এই সত্যতা থেকে সিপিআইএম বা বামপন্থীরা বেরোতে পারছে না। দেখছেন তো ফার্স্টেশনটা এই জায়গায়, ফার্স্টেশন কিছু নয়, ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে আমরা চিরকাল চিরাবাজি থাকবো। কয়েকদিনের মধ্যে আমাদের জ্যোতি বসু দাঙ্গা লাগিয়েছিলেন আর কারাগারে দাঙ্গা লাগিয়েছিলেন, এই বাইনারিটা আমাদের জ্যোতি বসু মোহাম্মদ ইসমাইল দাঙ্গা লাগিয়েছিলেন, মোহাম্মদ আমিন দাঙ্গা লাগিয়েছিলেন, মানুষ ঠিক করবে, লাগিয়েছিলেন কারা, সে সবাই এটা বুঝতেই চেষ্টা করছে না যে আমরা হেরে গেছি, রস্সি জল গই पर बल ले गया। আরে তো মোহাম্মদ এই হচ্ছে অবস্থা সিপিআই কিভাবে হারানো হয়েছে না হয়েছে সেগুলো তো আমরা জানি। ব্যালট খেয়ে ফেলা হয়েছে, ব্যালট খেয়ে ফেলা হয়েছে, কোথায় হলো ব্যালট খেয়ে ফেলা হয়েছে, কোথায় হলো আমরা দেখেছি কারা কোথায় কিভাবে আসন ভাগাভাগি হয়েছে সেগুলো সবই জানে। এক সেকেন্ড আমি কৌশিকদার কাছে আসি, যে কৌশিকদা আপনারাই বা কেন আরো নিশ্চিত হয়ে আপনাদের সরকারের তরফ থেকে মহারাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ হয়ে মোটিভ কি, কিভাবে এই ঘটনা ঘটেছে সেটা সম্পর্কে নিশ্চিত না হয়ে প্রথমেই এটাকে পলিটিক্যাল ইস্যু কেন করছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা অন্তত এটা আশা করি না যে মহারাষ্ট্র সরকার সত্য ঘটনাটা তুলে ধরবে। আমি একটা ছোট্ট কথা বলছি, একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রীজির আপনার একটা বিবৃতি টিভিতে দেখছিলাম, 2025 সালের অক্টোবর মাসে ত্রিপুরাতে উনি বলছিলেন যে ত্রিপুরাতে তো ঘুষপেটিয়া নেই, ত্রিপুরাতে 22 জন বাংলাদেশি ধরা পড়েছিল এই 4-5 মাস আগে। ফলে আমরা এটা আশাই করি না যে বিজেপি শাসিত রাজ্যগুলো এই ব্যাপারে কোনো সঠিক পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং তদন্ত রিপোর্ট দেবে, কারণ এটা বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের অঙ্গুলি হেলনে এবং অত্যন্ত পরিকল্পনা মাফিক ঘটনাগুলো হচ্ছে, যার জন্য আমাদের বিজেপি শাসিত রাজ্যগুলোর কাছে কোনো আশা নেই যে এর কোনো বিহিত হবে। এবং আপনারা দেখবেন আগামী দিনে এরকম একটা ধামাচাপা দেওয়াই তদন্ত হবে, কিন্তু আমরা এই সমস্ত কটা ব্যাপারে আইনানুগ শেষ দেখে ছাড়বো। কৌশিক বাবুকে, ডক্টর কৌশিককে একটা প্রশ্ন করেছিলাম যে আনন্দপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী বা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কেন গেলেন না? তাহলে কেন আমরা বলবো না যে এটা রাজনীতিকীকরণ করার জন্য করা হচ্ছে? আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে কেন গর্গ চট্টোপাধ্যায়ের মতো বাংলা পক্ষ না কাংলা পক্ষ, তারা যখন বাঙালি অসুবিধাকে সামনে রেখে কিছু নন বেঙ্গলি যারা দীর্ঘদিন ধরে এখানে আসছে, তখন যখন পেটাচ্ছে পেট্রোল পাম্পের মালিকদেরকে পেটাচ্ছে, তখন তো তৃণমূলের এই উদ্যোগ সেই জায়গাটা জানতে চাই। 30 সেকেন্ডে এটার প্রতিক্রিয়া দেবো। হ্যাঁ প্লিজ। এটার প্রতিক্রিয়া এটা তো পরিষ্কার, আমি এটা ওর মনে আছে কেন জানেন সুপ্রিয়, 21 বিধানসভা নির্বাচনের আগে আমি যখন মোটামুটি মিডিয়া দেখিয়ে দিচ্ছে যে বিজেপি চলে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা দ্রুত এগিয়ে আসছে কাছে, তখন 21 ব্যারাকপুরেই একদল বিজেপি কর্মী মানে বাংলাভাষী নন, তারা দাঁড়িয়ে বলছিলেন 2 তারিখকে বাদ তো বাংলা নেই বল পায়েগা। এই কথা তো রেডিওতে টেলিভিশন সম্প্রচার হয়েছিল, কাজে এই ঘটনা বিদ্বেষ তৈরি করে দিচ্ছে। একেবারে একটা সত্যি কথা হচ্ছে, দেখো রাজনৈতিক বাইনারি, যদি তো বাইনারির কথা বলো, একটা সময় ছিল তো তৃণমূল ছিল না, বিজেপি ছিল না রাজ্যে, তারপরে দুটো দলই ছিল। এখন প্রশ্নটা বাইনারি প্রশ্নটা হচ্ছে যে আমরা আমাদের সাংগঠনিক দিক থেকে এটা প্রমাণ করতে হবে। কখনো কখনো আছে জানো তো, আমরা যেটা বলি না, ডায়নামিজমটাও একটা জায়গায় থেমে যায়, একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে আর একটা নতুন ডায়নামিজম শুরু হবে। আমরা সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, আমরা লড়াইটা করছি। অ্যাট দি সেম টাইম তোমাকে এটা বলি, এই আনন্দপুরের ঘটনা, মুখ্যমন্ত্রী যেতে পারেননি, এমনকি আমাদের বিরোধী দলনেতা যাওয়ার অনেক আগে কিন্তু শুভঙ্কর সরকার পৌঁছে গেছিল। আমি বলতে চাইছি মানুষের কজ গেছে, আমি হচ্ছে মানুষের কজ যেগুলো, সেটা কত পার্সেন্ট ভোট তার উপরে ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে রাজনৈতিক সত্তার উপরে। আমাদের সময় একদম শেষ, অর্থাৎ সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ যাকে কেন্দ্র করে এই বিজেপি শাসিত রাজ্যে বাংলা বিদ্বেষের অভিযোগে রাজ্যের শাসক দল সরব হচ্ছে, তাতে আরও একটি সংযোজন আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় চাচ্ছেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে সুর চড়িয়েছেন। বিজেপি দাবি করছে যে না, আসলে এর প্রেক্ষাপটটাই অন্য, এই কারণে বাংলা ভাষা বলার কারণে বিদ্বেষের শিকার হননি সুখেন মাহাতো। গোটাটাই হয়তো তদন্ত সাপেক্ষ, কিন্তু বলা বাহুল্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের মুখে এটা অত্যন্ত জ্বলন্ত একটা রাজনৈতিক ইস্যু। বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।